আসসালামু আলাইকুম। আজকে আমাদের গল্প দস্যু বনহুর সিরিজের কান্দাইয়ের পথে দস্যু বনহুর। লিখেছেন রোমেনা আফাজ। ডাবল স্পিডে গাড়িখানা ছুটে চলেছে। ড্রাইভ করছে স্বয়ং দস্যু বনহুর। গাড়ির পেছনের আসনে সংজ্ঞাহীন নুরি। মাঝে মাঝে বনহুর নুরির দিকে তাকিয়ে দেখে নিচ্ছিল আসনের নিচে গড়িয়ে পড়ে না যায়। বনহুরের দৃষ্টি গাড়ির সম্মুখ পথে থাকলেও মনের মধ্যে নানা চিন্তার জাল ছড়িয়ে পড়েছিল। জ্যোৎস্না রায়কে হত্যার জন্য বনহুর হত্যা করল আরফানুল্লাহকে, কারণ আরফানুল্লাহ জ্যোৎস্না রায়ের হত্যাকারী। বনহুর যখন স্টুডিওতে প্রথম দিন পদার্পণ করেছিল, সেই দিনই বিশ্রাম কক্ষে জ্যোৎস্না রায়ের সঙ্গে আলাপকালে দেখেছিল দুটি চোখ। সার্সির ফাঁকে চোখ দুটো ক্ষণিকের জন্যে ভেসে উঠে মিশে গিয়েছিল। তখনই বনহুর জ্যোৎস্না রায়কে এ কথা না বলেই দ্রুত পদে গিয়েছিল সার্সির পাশে। জানালার সার্সি খুলে লক্ষ্য করেছিল বারান্দার চারপাশে, কিন্তু কাউকেই নজরে পড়েনি। বনহুরের সন্দেহ হয়েছিল জ্যোৎস্না রায়ের সঙ্গে তার মেলামেশা কেউ যেন ফলো করছে, এবং সে লোকটি অরুণবাবু ছাড়া অন্য কেউ নয়। সেদিনের পর থেকেই বনহুর অরুণবাবুর উপর গোপনে নজর রেখেছিল তীক্ষ্ণভাবে। বনহুর জানত অরুণবাবু জ্যোৎস্না রায়কে গভীরভাবে ভালোবাসে, এবং সেজন্যই সে তার পেছনে লেগে রয়েছে ছায়ার মতো। বনহুরের সঙ্গে জ্যোৎস্নার মেলামেশা তার কাছে অসহনীয়, কিন্তু বনহুর শেষ পর্যন্ত সর্বান্তকরণে অনুভব করল অরুণবাবু জ্যোৎস্না রায়কে বারবার হত্যার হুমকি দেখালেও আসলে সে কোনোদিন জ্যোৎস্না রায়কে হত্যা করতে পারত না, কারণ অরুণবাবু তাকে ভালোবাসত সত্যি করে। প্রেম প্রীতি ভালোবাসা দিয়েও যখন সে জ্যোৎস্না রায়ের কাছে এতটুকু করুণা পায়নি, তখন সে ক্ষেপে উঠেছিল চরমভাবে। তখনই সে হত্যার হুমকি দেখাতেও কসুর করেনি জ্যোৎস্না রায়কে। তারপর বনহুর আবিষ্কার করেছিল জ্যোৎস্না রায়ের আসল হত্যাকারীকে। শুধু আবিষ্কার করেই সে ক্ষান্ত হয়নি, নিজ হাতে জ্যোৎস্না রায়ের হত্যাকারীকে সমুচিত শাস্তি দিয়ে তবেই নিশ্চিন্ত হয়েছিল। পুলিশের হাতেও সঁপে দিতে পারত বনহুর আরফানুল্লাহকে, কিন্তু তা সে করেনি, কারণ হত্যাকারী কোটিপতি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে তার কিছুমাত্র কষ্ট হতো না। পুলিশের হাত থেকে অনায়াসে সে নিজেকে মুক্ত করে নিত, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই বনহুর স্বয়ং আরফানুল্লাহকে তার পাপের প্রায়শ্চিত্ত দিয়েছিল। আরফানুল্লাহ যে জ্যোৎস্না রায়ের হত্যাকারী, এটাও বনহুর প্রমাণ করে দিয়েছিল পুলিশের কাছে টেপ রেকর্ডের মাধ্যমে। কাজেই কে আসল খুনি সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল তখন। আরফানুল্লাহকে হত্যার পূর্বে বুদ্ধিমান দস্যু বনহুর টেপ রেকর্ড রেখে কথোপকথন করেছিল তার সঙ্গে, এবং শেষ পর্যন্ত হত্যা করেছিল। এমনকি নিজের পরিচয়টাও আরফানুল্লাহকে দিয়েছিল স্বয়ং দস্যু বনহুর। পুলিশ যখন আরফানুল্লাহ লাশের পাশে আবিষ্কার করল টেপ রেকর্ড, এবং টেপ রেকর্ড থেকে জানতে পারল জ্যোৎস্না রায়ের আসল হত্যাকারীকে, তখন পুলিশ মহল শুধু বিস্মিতই হলো না, স্তব্ধও হলো। খুনিকে গ্রেপ্তারের পূর্বেই সে নিহত হয়েছে, এবং তাকে হত্যা করেছে যে ব্যক্তি, সে অন্য কেউ নয়, স্বয়ং দস্যু বনহুর। এদিকে পুলিশ মহলে যখন জ্যোৎস্না রায় ও আরফানুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হলো, ঠিক তখন দস্যু বনহুর সংজ্ঞাহীন নুরিকে নিয়েই কান্দায়ের পথে ছুটে চলেছে। নুরিকে সংজ্ঞাহীন করেছে বনহুর, না হলে সে রাতের অন্ধকারে হঠাৎ এভাবে তার সঙ্গে রওনা দিতে রাজি হতো না। একটা বিভ্রাট ঘটিয়ে বসত হয়তো সে, এবং সে কারণেই বনহুর এই উপায় অবলম্বন করেছে। জ্যোৎস্না রায়ের হত্যার প্রতিশোধ নিয়ে বনহুর যখন তার বাসায় ফিরে গিয়েছিল, তখন নুরি নিজের কক্ষের বিছানায় গভীর নিদ্রায় মগ্ন। বনহুর কিছু পূর্বে আরফানুল্লাহকে হত্যা করলেও
ঠিক পূর্বের ন্যায় স্বাভাবিক ছিল। এতটুকু পরিবর্তন আসেনি তার মধ্যে। কারণ বনহুরের নরহত্যা নেশা না হলেও এটা তার অভ্যাসগত ব্যাপার। কাজে বিচলিত হবার কিছুই ছিল না তার। নুরির কক্ষে প্রবেশ করে সোজা গিয়ে দাঁড়ালো নুরির শয্যার পাশে। এই রাতেই তাকে এ শহর ত্যাগ করতে হবে। কাজ শেষ হয়েছে, এবার ফিরতে হবে কান্দায়ে, যেখানে তার প্রতীক্ষায় পথ চেয়ে আছে স্নেহময়ী জননী আর প্রেয়সী স্ত্রী মনিরা। কিন্তু নুরি আজ স্বাভাবিক জ্ঞানবতী নেই। তাকে পাগল বললেও ভুল হয় না। জাদুকরের কোনো বিস্ময় ঔষধে আজ সে জ্ঞানশূন্য। এই গভীর রাতে নুরি কিছুতেই তার সঙ্গে পালাতে রাজি হবে না। হয়তো একটা হট্টগোল বাঁধিয়ে বসতে পারে। তাই বনহুর নুরিকে অজ্ঞান করে তুলে নিল হাতের ওপরে। সমস্ত বাড়িখানা ঝিমিয়ে পড়েছিল, এমনকি বাড়ির চাকর বাকররাও ঘুমিয়েছিল আরামে। বনহুর নুরির সংজ্ঞাহীন দেহটা হাতের উপর তুলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাইরে। অদূরে পাইন গাছের আড়ালে দণ্ডায়মান নতুন গাড়িখানার পাশে এসে একবার সচকিতভাবে তাকিয়ে দেখে নিল বাড়িখানার দিকে। আজ 1 বছরের কত স্মৃতি জড়ানো রয়েছে ওই বাড়িখানায়। ক্ষণিকের জন্য একবার বনহুরের মনে ভেসে উঠেছিল আতিয়ার মুখখানা। গাড়ির পিছন আসনে নুরিকে শুইয়ে দিয়ে ড্রাইভ আসনে এসে বসল বনহুর। তারপর গাড়িতে স্টার্ট দিল। বনহুর একবার পকেটে হাত দিয়ে রিভলভারখানার অস্তিত্ব অনুভব করে নিতে ভুলল না। জনহীন রাজপথ বেয়ে বনহুর উল্কা বেগে গাড়ি চালিয়ে চলল। রাত ভোর হবার পূর্বেই তাকে শহরের বাইরে গিয়ে পৌঁছতে হবে। পূর্ব আকাশ ফর্সা হয়ে আসছে। বনহুরের গাড়ি এখন শহর ছেড়ে একটা পাহাড়ের পাশ কেটে এগোচ্ছে। এত স্পিডে গাড়ি চালিয়ে এসেছে বনহুর যে মাত্র কয়েক ঘন্টায় শহর ত্যাগ করতে সক্ষম হয়েছে। বনহুরের ললাটে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। চুলগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে ললাটের চারপাশে। এখনও নুরির সংজ্ঞা ফিরে আসেনি। ছিন্নলতার মতো পেছন আসনে লুটিয়ে আছে নুরি। একগুচ্ছ রজনীগন্ধার মতোই সুন্দর দেখাচ্ছে ওকে। বনহুর একটি নির্জন স্থানে গাড়ি রাখল। দক্ষিণ পাশে উঁচু পাহাড়, ঝোপ ঝাড় আর আগাছায় ভরা জায়গাটা। মাঝে মাঝে বৃহৎ বৃহৎ বৃক্ষ কালের প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে। কোনো কোনো স্থানে বন আর গভীর জঙ্গল। এসবের পাশ কেটেই এগিয়ে চলেছে একটা প্রশস্ত পথ সামনের দিকে। বনহুর ওই পথ ধরেই গাড়ি চালাচ্ছিল। এই এতটা পথ আসতে তার তেমন কোনো অসুবিধা বা কষ্ট হয়নি, কারণ পথটা সম্পূর্ণ পাকা না হলেও বেশ মসৃণ এবং সমতল। একটা শাল গাছের তলায় গাড়ি রাখল বনহুর। প্যান্টের পকেট থেকে রুমালখানা বের করে কপালের ঘাম মুছে ফেলল সে। তারপর ড্রাইভ আসন থেকে নিচে নেমে এলো। ইতিমধ্যে নুরিও চোখ মেলে তাকাচ্ছে ধীরে ধীরে। বনহুর পেছন আসনে উঠে বসল। নুরির চুলে হাত বুলিয়ে ডাকল, নুরি। নুরি চোখ মেলে তাকালো বনহুরের মুখের দিকে। উঠে বসতে গেল। বনহুর নুরিকে শুইয়ে দিয়ে বলল, আর একটু শুয়ে থাকো। নুরি চারদিকে তাকিয়ে অবাক হলো। এটা তো তার শয়নকক্ষ নয়। ঘন বন আর পাহাড় ছাড়া কিছুই দেখতে পেল না সে। নুরির মুখের দিকে তাকিয়ে বলল বনহুর, নুরি, এটা তোমার কক্ষ নয়, এটা মোটর গাড়ি। আমি কোথায়? নুরির কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো একটা শব্দ। বনহুর আরও একটু ঝুঁকে পড়ল নুরির মুখের ওপর। বলল, তুমি এখন শহরের বাইরে। নুরি এবার আস্তে আস্তে উঠে বসল। পুনরায় চারদিকে তাকিয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? ভয় নেই, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। না, আমি যাব না আপনার সঙ্গে। এতদিন তো আমার সঙ্গেই আছো, কই?
কোনোদিন তো আমার সঙ্গে কোথাও যেতে আপত্তি করনি। নুরি মনে মনে কিছু ভাবতে লাগলো। বনহুর বলল, নুরি, যেখানে ছিলাম সেখানে আমাদের জন্য বিপদ দেখা দিয়েছিল। ওখানে থাকা সম্ভব নয় আর। তাই তাই আবার আপনি আমাকে পাহাড়ে জঙ্গলে নিয়ে এলেন। আমার কিন্তু খুব ভয় করছে। আবার যদি ওই জাদুকর শয়তানটা আমাকে ধরে নিয়ে যায়। হাসলো বনহুর, কুঞ্চিত করে তাকালো। নুরি, সে শয়তান আর বেঁচে নেই। জাদুকরকে আমি হত্যা করেছি। নুরি এতদিনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। বলল, সত্যি? হ্যাঁ নুরি, সত্যি। বনহুর নুরির দক্ষিণ হাতখানা মুঠোয় চেপে ধরল। নির্নিমেষ নয়নে তাকালো নুরির মুখের দিকে। নুরিও তাকিয়েছিল অপলক চোখে বনহুরের দিকে। বনহুর ব্যাকুল কণ্ঠে বলল, নুরি, আজও তুমি আমায় চিনতে পারলে না? গলার স্বর বাষ্পরুদ্ধ হয়ে এলো তার। নুরি অনেকবার এ কথা শুনেছে বনহুরের মুখে। অনেকদিন ভেবেছে, স্মরণ করতে চেষ্টা করেছে, কিন্তু কিছুই তার মনে পড়েনি। আজও নুরি ভাবে, কিছুতেই স্মরণ হয় না কোনো কথা। বনহুর হতাশভাবে নেমে যায় পেছনের আসন থেকে। ড্রাইভ আসনে বসে গাড়িতে স্টার্ট দেয়। আবার ছুটতে শুরু করে বনহুরের গাড়িখানা। অবিরাম এগিয়ে চলে সামনের দিকে। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ। এবার সাবধানে গাড়ি চালাতে হচ্ছে বনহুরকে। কারণ একটু এদিক ওদিক হলেই আর কি 1000 ফিট নিচে গাড়িখানা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বনহুর নুরিকে সাবধানে চুপ করে থাকতে বলল। সত্যি, বনহুর যে পথে গাড়ি চালাচ্ছিল সে পথ অতি দুর্গম, অতি ভয়ঙ্কর সে পথ। এই পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না। বনহুর লোক মুখে শুনেছিল এ পথটা নাকি চলে গেছে পাহাড়ের গা বেয়ে বহু দূরে, কোনো এক নগরের বুকে গিয়ে মিশেছে। আর সে পথ বেয়ে বনহুর অজানা নগরের দিকে ছুটে চলেছে। এ পথে তেমন কোনো গাড়ি বা লোকজনের আনাগোনা ছিল না। কাজেই বনহুরের গাড়ি চালাতে অন্য কোনো বাধা সৃষ্টি হচ্ছিল না। বেলা ক্রমেই বেড়ে উঠছিল। বনহুর নিজে বেশ ক্ষুধা অনুভব করল। নুরির যে ক্ষুধা পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। গতরাতে তারা আহার করেছিল, আর আজ এত বেলা হলো কিছু মুখে পড়েনি। এমন জায়গা, পাহাড় আর পাথর ছাড়া কিছুই নেই কোনোখানে। হঠাৎ দু একটা বৃক্ষাদি নজরে পড়ে, কিন্তু সেগুলো কোনো ফলবৃক্ষ নয়। বনহুর নিজের জন্যে চিন্তিত না হলেও নুরির জন্য বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল। কি করা যায়? একটু কিছু নুরিকে খাওয়াতে পারলে কতকটা নিশ্চিন্ত হতে পারত সে। বনহুরের গাড়ি এখন স্বাভাবিক গতিতে এগুচ্ছিল। এখন পথটা আরো সংকীর্ণ, দুর্গম। অতি সাবধানে গাড়ি চালাচ্ছিল বনহুর। নুরি বসেছিল পেছন আসনে। মুখে তার কোনো কথা নেই। বনহুর মাঝে মাঝে নুরির সঙ্গে দু একটা কথাবার্তা বলে তাকে উৎসাহিত করছিল। নুরি তার কথায় দু একটা জবাব দিলেও তেমন কোনো ভাব ছিল না তার মধ্যে। বনহুর ভাবছিল, কোনো রকমে একবার কান্দায়ে নিজের ঠিকানায় পৌঁছতে পারলে নুরির চিকিৎসার সুযোগ আসবে। জাদুকর নুরিকে এমন কোনো ঔষধ দ্বারা তার স্বাভাবিক জ্ঞান সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল, যার জন্য আজও নুরি তাকে চিনতে পারছে না বা পারেনি। যে নুরি তাকে এক মুহূর্ত দেখলে ব্যস্ত হয়ে পড়ত, একটু কথা না বললে অভিমানে মুখ ভার করে থাকত, আজ সে নুরি। বনহুরের চিন্তাজালে বাধা পড়ল। একটা শব্দ ভেসে আসছে তার কানে। দূরে, বহু দূরে কোনো মোটর গাড়ির শব্দ হচ্ছে যেন। বনহুর বেশ চিন্তিত হলো। গাড়ির শব্দটা সামনের দিক থেকেই যেন আসছে। পথটা এত সংকীর্ণ যে পাশাপাশি দুখানা গাড়ি চলা খুব কঠিন। কাজেই সামনের দিকে কোনো গাড়ি এসে পড়লে বিপদ অনিবার্য। শব্দটা ক্রমেই স্পষ্ট হতে স্পষ্টতর হয়ে আসছে।
সামনের গাড়িখানা যে অত্যন্ত দ্রুত গতিতে আসছে তাতে কোনো সন্দেহ নেই। বনহুর নিজের গাড়ি থামিয়ে ফেলল এবং নুরিকে বলল, শীঘ্রই নেমে পড়ো নুরি। বনহুর গাড়ি থেকে নেমে পেছনের আসনের দরজা খুলে ধরল। এসো নুরি। নুরিকে নামিয়ে নিয়ে বনহুর পথের একধারে সরে দাঁড়ালো। শব্দটা অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে। স্তব্ধ নিঃশ্বাসে বনহুর প্রতীক্ষা করতে লাগলো। গাড়ি ছেড়ে প্রায় 50 হাত দূরে একটা সমতল স্থানে নুরিসহ বনহুর দাঁড়িয়ে রইল। জায়গাটা ঝোপঝাড়ে আর আগাছায় ভরা, কাজেই পথ থেকে সহজে কেউ তাদের দেখতে পাবে না। বনহুর আর নুরি হঠাৎ একটা প্রচণ্ড শব্দে চমকে উঠল। সামনে তাকিয়ে দেখে একটা মস্ত বড় ট্রাক শাঁ শাঁ করে ছুটে এসে প্রচণ্ড এক ধাক্কা মারল পথের মধ্যে দাঁড়িয়ে থাকা তাদের গাড়িতে। সঙ্গে সঙ্গে গাড়িটা একটা খেলনা গাড়ির মতো ছিটকে পড়ল একেবারে 1000 ফিট নিচে। নুরি গাড়িখানার এ মর্মান্তিক অবস্থা দেখে শিউরে উঠল। দুহাতে চোখ ঢেকে ফেলল সে। বনহুর নুরির কানে মুখ নিয়ে বলল, আর একটু হলেই আমাদের অবস্থা কি হতো বলো তো? ওই গাড়িখানার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম। নুরি ভীত দৃষ্টি মেলে তাকালো 1000 ফিট নিচে গড়িয়ে পড়া চ্যাপ্টা গাড়িখানার দিকে। বনহুর এবার বলল, খোদার কাছে 1000 শুকরিয়া নুরি, আমরা শোচনীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম। বনহুর এবারে তাকিয়ে দেখল ট্রাকখানা তাদের গাড়িটাই ধাক্কা খেয়ে কিছু দূর এগিয়ে গিয়ে থেমে পড়েছে। বিস্ময়ে অবাক হয়ে দেখল ট্রাক বোঝাই করা কী সব জিনিসপত্র রয়েছে। সেসব জিনিসের ওপর বসে রয়েছে কয়েকজন বলিষ্ঠ চেহারার মানুষ। লোকগুলোর দেহে অদ্ভুত ধরনের পোশাক, গায়ে নীল রঙের প্যান্ট, শরীরে ওই একই রঙের শার্ট, মাথায় চোস্ত টুপি। টুপি দিয়ে সমস্ত মাথা আর মুখ ঢাকা, শুধু চোখগুলো জ্বলজ্বল করছে টুপির সামনের ভাগের 2টো করে ফুটো দিয়ে। ড্রাইভারের শরীরেও ওই ধরনের ড্রেস, কিন্তু ড্রাইভ আসনের পাশে যে লোকটি বিশাল বপু নিয়ে বসেছিল তার দেহের পোশাক সম্পূর্ণ আলাদা। গাঢ় সবুজ তার ড্রেস, মাথায় ক্যাপ ধরনের টুপি, চোখে গগলস, কানের এবং মুখের সঙ্গে কোনো যন্ত্র আঁটা রয়েছে বলে মনে হলো বনহুরের। প্রত্যেকটা লোকের বেল্টের সঙ্গে হোরা ঝুলছে দেখতে পেল বনহুর। কিছুক্ষণ তাকিয়ে বুঝতে পারল লোকগুলো স্বাভাবিক নাগরিক বা জনগণ নয়, এরা কোনো দস্যু দল নিঃসন্দেহে। শহর বা অন্য কোথাও ডাকাতি করে ফিরে চলেছে আস্তানায়। বনহুর নুরিকে চুপ থাকতে বলে ঝোপের আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ট্রাকের আরোহীদের কার্যকলাপ দেখতে লাগলো। লোকগুলো ততক্ষণে ট্রাক ছেড়ে পথের উপর নেমে পড়েছে। ড্রাইভ আসন ত্যাগ করে মোটা লোকটাও নেমে পড়েছে। লোকটা ওই দলের নেতা বা দলপতি হবে। ওরা সবাই ঝুঁকে পড়ে চূর্ণ বিচূর্ণ গাড়িখানা দেখছে। নিজেদের মধ্যে কোনো কথাবার্তাও চলছে বলে মনে হলো। বনহুর নুরিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ঝোপঝাড়ের আড়াল দিয়ে এগোলো। এবার আরও স্পষ্ট দেখতে পাচ্ছে সে। বনহুর দেখল 2জন লোককে ওরা দড়ি দিয়ে মজবুত করে বেঁধে রেখেছে ট্রাকের মালপত্রের সঙ্গে। প্রখর সূর্যের তাপে লোক দুটো কালো হয়ে উঠেছে। মুখ ও হাত পা বাঁধা থাকায় তারা নড়াচড়া করতে পারছে না বা চিৎকার করে কাঁদতে পারছে না। মাঝে মাঝে পাকাল মাছের মতো শরীরটা কুঁকড়ে নিচ্ছে। সর্দার বা দলপতি গলায় ঝোলানো যন্ত্রটা মুখে লাগিয়ে কি যেন বলল, তারপর আবার চেপে বসলো গাড়িতে। সঙ্গে সঙ্গে অন্যান্য লোকগুলিও সবাই গাড়িতে চেপে বসলো। ড্রাইভার গাড়িতে স্টার্ট দেবার আয়োজন করছে। এমন সময় বনহুর প্যান্টের পকেট থেকে রিভলভারখানা বের করে গুলি ছুড়ল ড্রাইভারটির বুক লক্ষ্য করে। একটা তীব্র আর্তনাদ ভেসে এলো বনহুর আর নুরির কানে। ট্রাক চালক মুখ থুবড়ে পড়ে গেছে গাড়ির হ্যান্ডেলের ওপর। মুহূর্তে ট্রাক থেকে নেমে পড়ল দলপতি। তৎক্ষণাৎ অন্যান্য অনুচরগণ ট্রাক থেকে লাফিয়ে নিচে নেমে পথের ওপর নেমে দাঁড়ালো। সকলের চোখে মুখে বিস্ময় মনোভাব। এই নির্জন স্থানে গুলি এলো কোথা থেকে?
দলপতির ইঙ্গিতে সুতীক্ষ্ণধার ছোরা হাতে খুলে নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। নুরি এ দৃশ্য লক্ষ্য করে ছুটে এসে বনহুরের বুকের মধ্যে মুখ লুকালো। বনহুর নুরিকে অভয় দিয়ে বলল, ভয় নেই, ওরা তোমাকে স্পর্শ করতে পারবে না। নুরি তখন থরথর করে কাঁপছে। মুহূর্তের জন্য বনহুরের মনে পড়ল, নুরি এত সহজে ভীত হবার মেয়ে ছিল না। সেও দস্যু দুহিতা, আর আজ এত সামান্যে নুরি হরিণ শিশুর মতোই দুর্বল মনা হয়ে পড়েছে। বনহুর নুরিকে সান্ত্বনা দিয়ে পুনরায় বলল, নুরি, তুমি আমার পাশে থাকতে কোনো ভয় নেই। হঠাৎ বনহুর দেখল দুজন অদ্ভুত ড্রেস পরা লোক তাদের ঝোপটার দিকে এগিয়ে আসছে। বুঝতে পারল ওরা আন্দাজ করে নিয়েছে গুলিটা এদিক থেকেই গিয়েছিল। কিন্তু আর কিছু ভাববার সময় নেই। বনহুর প্রস্তুত হয়ে দাঁড়ালো। লোক দুটি এগিয়ে আসতেই বনহুর নুরিকে এক পাশে সরিয়ে ঝাঁপিয়ে পড়ল একজনের ঘাড়ে। প্রচণ্ড এক ঘুষিতে লোকটিকে ধরাশায়ী করে পুনরায় আক্রমণ করল দ্বিতীয় জনকে। বনহুরের বলিষ্ঠ হাতের ঘুষিতে লোক দুটো কেমন হতভম্ব হয়ে পড়েছিল। তাদের হাতের ছোরা ছিটকে পড়েছিল দূরে। লোক দুটো উঠে তাড়াতাড়ি পালাতে পারলেই যেন বাঁচে। ভূতল শয্যা ত্যাগ করা প্রথম ব্যক্তি দিল ভোঁ দৌড়। দ্বিতীয় ব্যক্তিকে বনহুর পালাবার অবসর না দিয়ে পরপর তাকে ভূতলশায়ী করতে লাগল। ততক্ষণে অন্যান্য লোকগুলো দ্রুত এদিকে ছুটে আসতে শুরু করেছে। সকলের হাতেই সুতীক্ষ্ণধার ছোরা। সূর্যের আলোতে ছোরাগুলো ঝকমক করে উঠছে। একসঙ্গে যেন কতগুলো বিদ্যুৎ লহরী ছুটে আসছে এদিকে। বনহুর দ্বিতীয় লোকটাকে শূন্যে তুলে ছুঁড়ে মারল দূরে। দলপতি সহ অন্যান্য লোকগুলো দ্রুত এগিয়ে এসেছিল। লোকটা ধপ করে এসে পড়ল তাদের সামনে। দলপতি মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। বনহুর কাল বিলম্ব না করে রিভলভার উদ্যত করে ধরল, খবরদার, এগুলোই মারব। একসঙ্গে সবাই দাঁড়িয়ে পড়ল। দলপতি তার মুখোশের মধ্যে চোখ দুটি দিয়ে তাকালো। বনহুরের আজ পর্যন্ত বহু দস্যুর সঙ্গে সংঘর্ষ হয়েছে, কিন্তু কারো চোখ এমন অগ্নিগোলকের মতো তীব্র মনে হয়নি। বনহুরের হাতে থাকা রিভলভারের দিকে তাকিয়ে দলপতি গর্জে উঠল, কে তুমি? বনহুর পাল্টা প্রশ্ন করল, তুমি কে? হাহা করে হেসে উঠল দলপতি, আমাকে চেনো না? পাহাড়ের কন্দরে কন্দরে প্রতিধ্বনিত হলো সেই হাসির শব্দ। বলল সেনাপতি, আমার নাম কে না জানে? ডাকু হাঙ্গেরুর নাম জানে না? আমি সেই হাঙ্গেরু ডাকু। বনহুর একটু হেসে বলল, ওহো, তা তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছি। দলপতি গর্জে উঠল, আমার গাড়ির চালককে তুমি হত্যা করলে কেন? কেন করেছি তার জবাব পাবে এই মুহূর্তে। বনহুরের কথা শেষ না হতেই দলপতির ছোরা এসে বিদ্ধ হল বনহুরের বাম বাজুতে। ডাকু হাঙ্গেরুর ছোরা এত দ্রুত গিয়ে বনহুরের শরীরে বিদ্ধ হয়েছিল যে বনহুর সরে দাঁড়াবার সুযোগই পায়নি। আহত জন্তু যেমন ক্ষিপ্ত হয়ে ওঠে, তেমনি হাঙ্গেরুর ছোরার আঘাতে হিংস্র হয়ে উঠল দস্যু বনহুর। রিভলভার উঁচু করে গুলি ছুড়ল হাঙ্গেরুর বুক লক্ষ্য করে। হাঙ্গেরু বিকট একটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল ভূতলে। সঙ্গে সঙ্গে অবাক হলো বনহুর। হাঙ্গেরুর দলবল সব যে যেদিকে পারে অকস্মাৎ ছুটে পালাতে লাগল। দলপতির মর্মান্তিক অবস্থা তার অনুচরদের একেবারে হকচকিয়ে দিয়েছে। তারা ভাবতেও পারেনি তাদের দলপতির এই অবস্থা হতে পারে। যে যেদিকে পারল ছুটে পালালো। বনহুর এবার রিভলভার পকেটে রেখে ডান হাতে বাম বাজু থেকে সুতীক্ষ্ণধার ছোরাখানা এক টানে তুলে ফেলল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। নুরি এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, এবার এগিয়ে এলো। বনহুরের বাজু থেকে রক্ত ঝরতে দেখে দুহাতে চোখ ঢেকে ফেলল নুরি। বনহুর বলল, ভয় পাবার কিছু নেই, তুমি আমাকে একটু সাহায্য করো নুরি। আমার রুমালখানা দিয়ে হাতটা শক্ত করে বেঁধে দাও। নুরি বনহুরের নির্দেশ মতো কাজ করল। বনহুর একবার ফিরে তাকালো ডাকু হাঙ্গেরুর
মৃতদেহের দিকে। তারপর নুরিসহ এগিয়ে চলল অদূরস্থ ট্রাকখানার পাশে। ট্রাকের উপরে হাত পা মুখ বাঁধা লোক দুটি তখনও ছটফট করছে। মনোহর নিজের ব্যথা ভুলে গেল। ট্রাকের উপর উঠে গিয়ে লোক দুটির হাত পা আর মুখের বাঁধন মুক্ত করে দিল। লোক দুটি বনহুরের দয়ায় মুক্তি লাভ করে উঠে বসল। বনহুর ওদের দুজনাকে নিচে নামিয়ে দিয়ে ট্রাকের ছায়ায় বসিয়ে দিল। লোক দুজনার মধ্যে একজন বলল, আপনি কে আমাদের জীবন দান করলেন? বনহুর বলল, আমি একজন মানুষ। দ্বিতীয় ব্যক্তি বলল, আপনি আমাদের রক্ষা না করলে আমরা মারা পড়েছিলাম আর কি। ওই শয়তান ডাকাতের দল আমাদের সব লুটে নিয়ে আমাদেরকেও বেঁধে আনছিল। ওরা আমাদের আটক রেখে আমাদের আত্মীয় স্বজনের নিকট থেকে আরও অর্থ সংগ্রহ করত। বনহুর বলল, সব খোদার দয়া, তার নিকটেই শুকরিয়া করুন। লোক দুটির চেহারা ভদ্র এবং ব্যবসায়ী ধরনের। বনহুর বুঝতে পারল ট্রাকে যে মাল রয়েছে তা এদেরই। নিশ্চয়ই গতরাতে শয়তান ডাকু হাঙ্গেরু তার দলবল নিয়ে এদের উপর হামলা চালিয়ে এসব লুট করে নিয়ে এসেছে। লোক দুটির সঙ্গে আরও কয়েকটা কথাবার্তায় বনহুর বুঝতে পারল এখান থেকে শহর বেশ দূরে, হেঁটে যাবার কোনো উপায় নেই। এ পথে কোনো যানবাহন যাতায়াত করে না। এককালে লোক চলাচলের সুন্দর ব্যবস্থা থাকলেও আজ আর নেই, কারণ এ পথটা দস্যু আর ডাকুতে ছেয়ে গেছে। কচিত কোনো গাড়ি এদিকে আর চলে না, কাজেই কোনো যানবাহনের আশা নেই। ট্রাকখানা কোনো ক্রমে এদিক ফেরাতে পারলেই উপস্থিত বিপদ থেকে রক্ষা পাওয়া যেত, কিন্তু কি করে? সামান্য চওড়া জায়গা হলেও। এদিকে বনহুরের বাহু দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। যন্ত্রণা যে হচ্ছে না তা নয়, কিন্তু এখন ব্যথায় মুষড়ে পড়লে চলবে না। নিজে বাঁচতে হবে আর এদেরকেও বাঁচাতে হবে। বনহুর কিছু ভেবে নিল। তারপর যেদিকে তারা অগ্রসর হবে, মানে যেদিক থেকে ট্রাকখানা এসেছিল, সেদিকে এগুতে লাগলো। হাত পা মুক্ত হয়ে মানুষ দুজন ও নুরি দাঁড়িয়ে রইল ট্রাকখানার পাশে। বনহুর চলে গেল, আর তার ফিরবার কথা নাই। বেলা প্রায় গড়িয়ে আসছে। এমন সময় ফিরে এলো বনহুর। মুখভাব কিছুটা প্রসন্ন। প্যান্টের পকেট থেকে রুমালখানা বের করে মুখমণ্ডল মুছে নিয়ে বলল, পেয়েছি, উপায় পেয়েছি, কিন্তু জীবন মরণ সমস্যা। প্রথম ব্যক্তি বলল, কোথায় গিয়েছিলেন আপনি? বনহুর একটা সিগারেটে অগ্নিসংযোগ করে এক মুখ ধোঁয়া নির্গত করে বলল, গাড়ি ঘোরানোর মতো খানিকটা জায়গা আবিষ্কার করে তবেই ফিরলাম। নিন, আপনারা গাড়িতে চেপে বসুন, আমি গাড়ি ব্যাক করে নিয়ে যাচ্ছি। প্রথম ব্যক্তি বলল, যে দুর্গম পথ, গাড়ি ব্যাক করা কি সহজ হবে? হঠাৎ যদি পড়ে যায়? তাহলে মৃত্যু, বলল বনহুর। শিউরে উঠে বলল দ্বিতীয় ব্যক্তি, কাজ নেই, হেঁটেই চলুন, যে কদিন লাগে লাগবে। বনহুর তার কথা শুনে হাসল। তারপর বলল, আচ্ছা, আপনারা হাঁটতে শুরু করেন, আমি গাড়ি ব্যাক করে নিয়ে যাচ্ছি। বনহুর গাড়ির ড্রাইভ আসনে গিয়ে বসল। স্তব্ধ নিঃশ্বাসে লোক দুটি তাকিয়ে রইল তাদের মূল্যবান সামগ্রী সহ গাড়িখানার দিকে। বনহুর গাড়িখানা সাবধানে ব্যাক করে নিয়ে চলল। লোক দুজন ও নুরি চলতে লাগলো গাড়িখানাকে অনুসরণ করে। অতি কৌশলে আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে বনহুর নিপুণতার সঙ্গে গাড়ি ব্যাক করে চালিয়ে চলল। হঠাৎ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলেই গাড়িখানা গড়িয়ে পড়ে যাবে 1000 ফিট নিচে পাথরের ওপর। অদ্ভুত সাহসী দস্যু বনহুর এই দুর্গম পথে গাড়ি পেছন দিকে চালিয়ে নিতে এতটুকু ঘাবড়ে গেল না বা বিচলিত হলো না। নির্ভীক সৈনিকের মতো সেই স্থিরভাবে গাড়ি ড্রাইভ করে চলল। পাহাড়ের গা ঘেঁষে সংকীর্ণ পাথুরে পথ, তাও সমতল নয়, মাঝে মাঝে বেশ উঁচু নিচু। একবার হঠাৎ গাড়িখানা কাত হয়ে গিয়েছিল আর কি। বনহুর অতি সাবধানে কোনো রকমে সামলে নিল। সমস্ত শরীর ঘেমে উঠেছে ওর। সুন্দর মুখমণ্ডল রাঙা হয়ে উঠেছে ভীষণভাবে।
জীবনে বনহুর অনেক দুর্গম পথ অতিক্রম করেছে, কিন্তু আজকের মতন এমন সংকটময় পথ তার জীবনে এই যেন প্রথম। প্রায় ঘন্টা কয়েক চলার পর তার নির্দিষ্ট স্থানে এসে পৌঁছতে সক্ষম হলো। গাড়িখানা রেখে নেমে দাঁড়ালো বনহুর। জায়গাটা আর একবার তাকিয়ে দেখে নিল। এই স্থানে পাহাড়ের গা কিছুটা ঢালু, তবে সম্পূর্ণ প্রশস্ত নয়। গাড়ি কোনো রকমে ব্যাক করে ঘুরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু হঠাৎ যদি গড়িয়ে পড়ে তাহলে আর রক্ষা নেই। বনহুর যখন ভাবছে কিভাবে গাড়িখানা ব্যাক করে সামনের দিকে মুখ ফেরাবে, ঠিক তখন কতগুলো অসভ্য জঙ্গলি লোক হুম হুম করে এগিয়ে এলো পাহাড়ের গা বেয়ে ঝোপঝাড়ের মধ্যে থেকে। বনহুর এই মুহূর্তে এমন কিছু আশা করেনি, কিন্তু তাকে তখনই প্রস্তুত হয়ে দাঁড়াতে হলো। বিলম্ব করার সময় ছিল না। কতগুলো জঙ্গলি একসঙ্গে ছুটে এলো তার দিকে। বনহুর রিভলভার উদ্যত করে গুলি ছুঁড়ল একজন জঙ্গলির বুক লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে লোকটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল। তারপর গড়াতে গড়াতে এসে পড়ল বনহুরের পায়ের কাছে। বনহুর আর একজনকে লক্ষ্য করবার পূর্বেই অসংখ্য সুতীক্ষ্ণধার বর্ষা এসে গেঁথে যেতে লাগলো তার চারপাশের মাটিতে। আশ্চর্য কৌশলে নিজেকে বাঁচিয়ে নিতে লাগলো বনহুর। ভাগ্যিস তখনও ট্রাকের সেই লোক দুজন ও নুরি একটু দূরে একটা ঝোপের আড়ালে এসে পৌঁছেছিল। জঙ্গলি লোকগুলো তাদের কাউকেই দেখতে পায়নি, কাজেই সকলে একযোগে আক্রমণ করেছে বনহুরকে। জঙ্গলিগণ আরও নিকটে এসে পড়েছে। একখানা তীক্ষ্ণ বর্ষা সাঁ করে চলে গেল বনহুরের কানের পাশ কেটে। আরও দুখানা একসঙ্গে ছুটে এলো। বনহুর চট করে সরে দাঁড়ালো। বর্ষা দুখানা গিয়ে বিদ্ধ হলো পিছনে ট্রাকের গায়ে। বনহুর এবার দ্রুত হাতে প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে গুলি ছুটতে শুরু করলো। বনহুরের গুলির আঘাতে একজন জঙ্গলি ভূতলশায়ী হতে লাগলো। কিন্তু আশ্চর্য, জঙ্গলিরা এতে এতটুকু বিচলিত হলো না, বরং আরও উন্মত্ত হয়ে আক্রমণ করলো বনহুরকে। এতগুলো হিংস্র জঙ্গলির কবলে বনহুর একা। মরিয়া হয়ে সে লড়াই করে চলল। রিভলভারের গুলি শেষ হতেই একখানা বর্ষা তুলে নিল বনহুর। কিছুক্ষণ আগে তার বাম বাহুতে দুষ্টু ডাকু হাঙের উচ্ছোরা বিদ্ধ হওয়ায় যদিও বেশ কষ্ট পাচ্ছিল, তবুও সে এতটুকু দুর্বল হলো না। বনহুর জঙ্গলিদের বর্ষার আঘাত তার হস্তস্থিত বর্ষা দিয়ে প্রতিরোধ করে চলল এবং সঙ্গে সঙ্গে তার নিকটস্থ আক্রমণকারী জঙ্গলিদের ভূতলশায়ী করতে লাগল। কেউ বা বনহুরের বর্ষার আঘাতে ছিটকে পড়ল নিচে, কেউ বা আহত হলো, কেউ বা হলো নিহত। বনহুরের অসীম শক্তির কাছে জঙ্গলির দল কিছুক্ষণের মধ্যেই পরাজয় বরণ করতে বাধ্য হলো। কতগুলো জঙ্গলি নিহত হলো, কতক আহত অবস্থায় ছুটে পালালো। এমনকি যারা অক্ষত অবস্থায় ছিল তারা দৌড় দিল ঊর্ধ্বশ্বাসে, ফিরে তাকালো না আর। এতগুলো জঙ্গলির সঙ্গে বনহুর একা প্রাণপণে লড়াই করে অত্যন্ত হাঁফিয়ে পড়েছিল। ট্রাকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাতের পিঠে কপালের ঘাম মুছতে লাগলো সে। ওদিকে লোক দুটো আর নুরি এতক্ষণ একটা ঝোপের আড়ালে লুকিয়ে ঠকঠক করে কাঁপছিল। এবার জঙ্গলিদের পালাতে দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তারা। বনহুরের পাশে এসে দাঁড়ালো। লোক দুজন বনহুরকে অনেক সহানুভূতিজনক কথা বলতে লাগলো। নুরি আজ স্বাভাবিক জ্ঞান সম্পন্ন হলে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ত বনহুরের বুকে। আজকে এ বিপদ মুহূর্তে বনহুরকে ফিরে পেয়ে তার আনন্দের সীমা থাকতো না। কিন্তু নুরি নিশ্চুপ দাঁড়িয়ে রইল, একটি কথাও সে বলল না। বনহুর কিছুটা প্রকৃতিস্থ হয়ে বলল, আপনারা আর বিলম্ব করবেন না, গাড়িতে উঠে বসুন। তারপর নুরিকে লক্ষ্য করে বলল, এসো আমার পাশে নুরি। বনহুরের কথায় নুরি ট্রাকের ড্রাইভ আসনের পাশে গিয়ে বসল, আর ব্যবসায়ী লোক দুজন ট্রাকের পেছনে উঠে বসল। বনহুর গাড়ি স্টার্ট দিল। এই সে জীবনের প্রথম ট্রাক চালকের ভূমিকা গ্রহণ করল।
পথে আর কোনো বিপদ দেখা দিল না। বনহুর ট্রাকসহ এসে পৌঁছল ঝাম শহরে। ব্যবসায়ী লোক দুজন বনহুরের দয়ায় নিজেদের জীবন ও তাদের লুণ্ঠিত দ্রব্যাদি ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হলো। নিজেদের বাড়িতে অতি সমাদর করে তারা বনহুর আর নুরিকে নিয়ে গেল। লোক দুজন অত্যন্ত ধনবান, তাতে কোনো সন্দেহ নেই। বিরাট বাড়ি গাড়ি, শহরের মধ্যে বড় বড় দোকানপাট অনেক রয়েছে তাদের। ব্যবসায়ী লোক হিসাবে শহরময় তাদের অনেক নাম রয়েছে। হঠাৎ গত 2 দিন আগে ব্যবসায়ীদ্বয় নিখোঁজ হয়ে যাওয়ায় শহরময় একটা ভীষণ চাঞ্চল্য দেখা দিয়েছিল। পুলিশ হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু এ লোক দুজনার কোনো সন্ধান করে উঠতে পারেনি। ব্যবসায়ীদ্বয়ের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। এমন দিনে আবার ফিরে পেল তারা তাদের হারানো ধনকে। ব্যবসায়ীদ্বয়ের আত্মীয় স্বজন সবাই বনহুরের কাছে কৃতজ্ঞতা জানাতে লাগলো। শহরের বহু ব্যক্তি এলেন দেখা করতে বনহুরের সঙ্গে। এদের মধ্যে শহরের এক অভিজ্ঞ ডাক্তারও এলেন। ব্যবসায়ী প্রথম ব্যক্তির বন্ধু লোক তিনি। ব্যবসায়ীদ্বয়ের প্রথম ব্যক্তির নাম কামরান আলী ও দ্বিতীয় জনের নাম জামশেদ মিয়া। উভয়ে আপন সহোদর ভাই না হলেও তারা উভয়ের পরম আত্মীয়। অভিজ্ঞ ডাক্তার জমরুদি কামরানের ঘনিষ্ঠ বন্ধু। জমরুদি বনহুরের সঙ্গে পরিচিত হয়ে অত্যন্ত খুশি হলেন। কামরান বনহুরকে নিয়ে একটা ভোজের আয়োজন করলেন। কাজেই একদিনের জন্য বনহুরকে ঝামশহরে বাধ্য হয়েই থেকে যেতে হলো। কথায় কথায় ডাক্তার জামরুদি ও বনহুর অনেকটা ঘনিষ্ঠ হয়ে উঠল। এ কথা সে কথায় বনহুর জানতে পারল ডাক্তার জামরুদি শুধু ডাক্তারই নন, তিনি মস্ত বড় বৈজ্ঞানিক। জীবনে তিনি বহু দেশ ঘুরেছেন এবং বহু রোগের ঔষধ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। জামরুদির কথায় বনহুরের মনের আকাশে একটা আশার আলো উঁকি দিয়ে গেল। নুরি আজ জ্ঞান শূন্য। জাদুকরের কোনো ঔষধ তার স্বাভাবিক জ্ঞান লুপ্ত করে দিয়েছে। বনহুর একসময় ডাক্তার জামরুদির নিকটে নুরির সম্বন্ধে সমস্ত কথা খুলে বলল। বনহুরের কথায় জামরুদি গভীরভাবে কিছু চিন্তা করলেন। তারপর হেসে বললেন, আমি তাকে দেখতে চাই। বনহুর সেই মুহূর্তেই নুরিকে ডেকে আনলো ডাক্তার জামরুদির সম্মুখে। নুরিকে কিছু সময় পরীক্ষা করে জামরুদি বললেন, মিস্টার চৌধুরী, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার বোনকে সুস্থ করে দেব। আবার সে স্বাভাবিক জ্ঞান শক্তি ফিরে পাবে। বনহুর নিজের নাম মিস্টার ইউসুফ চৌধুরী ও নুরিকে বোন বলে পরিচয় করিয়ে দিয়েছিল এখানে। সত্যি পরিচয় দিলে বনহুরকে তারা নিশ্চয়ই সুনজরে দেখবে না। কাজেই তাকে এই মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। ডাক্তারের কথায় বনহুর খুশি হলো, মনে মনে খোদাকে ধন্যবাদ জানালো। কামরান আলী ও জামশেদ মিয়ার বাড়িতে বনহুর আতিথ্য গ্রহণ করার পর বিদায় নিয়ে ডাক্তার জামরুদির বাড়িতে গেল। জামরুদি অত্যন্ত আনন্দের সঙ্গে বনহুর আর নুরিকে নিজ আবাসে নিয়ে রাখলেন। নুরির চিকিৎসা করবেন স্বয়ং জামরুদি। যেদিন নুরিকে জামরুদি নিজের চেম্বারে নিয়ে গেলেন, সঙ্গে বনহুর। জামরুদি বললেন, মিস্টার ইউসুফ, আপনার বোনকে আমি এমন একটা ওষুধ সেবন করাবো যে ঔষধ সেবনের পর আপনার বোন সম্পূর্ণ জ্ঞান শূন্য হয়ে পড়বে। অজ্ঞান অবস্থায় তাকে কয়েকদিন আমি রাখব। বনহুরের মনে একটা দুশ্চিন্তার ঝড় বইলেও সে বিচলিত হলো না, কারণ একদিনে ডাক্তার জামরুদিকে চিনতে বাকি রাখেনি বনহুর। লোকটা মহৎ এবং নিষ্ঠাবান, তাতে কোনো ভুল নেই। বয়স তার 50-এর বেশি হবে। ধীর স্থির, সৌম্য, সুন্দর পুরুষ। ডাক্তার জামরুদিকে কথা দিল বনহুর, তিনি যেভাবে নুরিকে সুস্থ করতে চান তাতেই রাজি আছে সে। বনহুর আর নুরি এসে বসল ডাক্তার জামরুদির চেম্বারে। কক্ষটা খুব প্রশস্ত নয়, মাঝারি গোছের। কক্ষের চারদিকে আলমারি আর টেবিল সাজানো। প্রত্যেকটা আলমারিতে
নানাবিধ শিশি সুন্দরভাবে রাখা রয়েছে। সবগুলো শিশিতে তরল পদার্থ। টেবিলে নানা রকম বৈজ্ঞানিক সরঞ্জাম ও যন্ত্রপাতি থরে থরে সাজানো রয়েছে। একপাশে একটি রাবারের শয্যা পাতা রয়েছে। এই শয্যায় রোগীগণকে শোয়ানো হয়। বনহুর ঘরের মধ্যে প্রবেশ করে নিপুণ দৃষ্টি নিক্ষেপ করে চারদিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। হেসে বললেন ডাক্তার জামরুদি, হা, খুব বিস্ময় লাগছে আমার এসব দেখে, না? হ্যাঁ, সত্যি আমি অবাক হচ্ছি ডক্টর। ইতিপূর্বে আমি কোনো বৈজ্ঞানিকের চেম্বারে প্রবেশ করিনি। ডাক্তার জামরুদি বললেন, ইতিপূর্বে আমার চেম্বারেও কোনো বাইরের আগন্তুক প্রবেশে সক্ষম হয়নি মিস্টার চৌধুরী। আপনিই সর্বপ্রথম। তাহলে আপনি আমাকে যথেষ্ট বিশ্বাস করেছেন? হ্যাঁ, আপনার কথাবার্তা ও ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি রোগীর কোনো আত্মীয়কে আমার চেম্বারে প্রবেশের অনুমতি দেই না। ডাক্তার জামরুদি কথা শেষ করে পাশের দরজার পর্দা ঠেলে চলে গেলেন। কোথায় গেলেন কে জানে। বনহুর আর নুরি দুটি আসনে বসে রইল চুপচাপ। বনহুরের বিস্ময় তখনও কমেনি। সে নিপুণ দৃষ্টি মেলে তাকিয়ে তাকিয়ে দেখছিল চারপাশ। নুরি ফ্যালফ্যাল করে তাকাচ্ছিল এদিকে ওদিকে। বনহুর বলল, নুরি, জানো এখানে কেন এসেছি? নুরি মাথা দোলালো, বলল, জানি, আমার চিকিৎসার জন্য। কি করে বুঝলে তোমার চিকিৎসার জন্য? ওমা, ডাক্তারের কথা আমি কি বুঝতে পারিনি ভাবছেন? নুরি, এসব যদি বুঝতে পারো তবে আমার মনের ব্যথা কেন বুঝতে পারো না? আজও কেন তবে আমাকে চিনতে পারো না? নুরি মাথা নাড়ল, কিছু স্মরণ করতে চেষ্টা করল, কিন্তু পারল না। ললাটে তার বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। বনহুর ডান হাত মুঠোয় চেপে ধরল, বলল, নুরি, তোমাকে ডাক্তার কয়েকদিনের জন্য। কথা শেষ হয় না বনহুরের। কক্ষে প্রবেশ করেন ডাক্তার সাহেব। মিস্টার চৌধুরী, আসুন, আপনার সঙ্গে নিভৃতে আমার কয়েকটা কথা আছে। বনহুর নুরিকে লক্ষ্য করে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ডাক্তার জামরুদিকে অনুসরণ করল বনহুর। পাশের কামরায় প্রবেশ করে বনহুর আরও বিস্মিত হল। সমস্ত কক্ষ গাঢ় রক্তাভ আলোকে আলোকিত। মনে হলো সমস্ত কক্ষটায় রক্ত ছড়িয়ে আছে। এ কক্ষে পূর্বের চেয়ে অনেক বেশি শিশি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে। নানান রকম জং ও কাঁচপাত্র ঔষধপূর্ণ। রক্তাভ আলোকে কাঁচপাত্র ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেমন যেন লাল টকটকে দেখাচ্ছে। বনহুরকে বসতে বললেন ডাক্তার জামরুদি। বনহুর ডাক্তারের কথা অনুযায়ী আসন গ্রহণ করল বটে, কিন্তু তার মধ্যে একটা আশঙ্কা দোলা জাগল। কক্ষটার মধ্যে একটা উটকো ঔষধ গন্ধ ছড়িয়েছিল। বনহুরের যেন নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল। ডাক্তার জামরুদি সামনের কাঁচের টেবিলে একটি কাঁচ পাত্রে গাঢ় সবুজ রঙের ঔষধ রেখে পরীক্ষা করছিলেন। সবুজ তরল ও তার উপরে আলো কেমন যেন কালো রঙের সৃষ্টি করেছিল। ডাক্তার বললেন, মিস্টার চৌধুরী, আপনিও ঘাবড়ে গেছেন? ব্যস্তভাবে বলে উঠল বনহুর। না না, আপনি ভুল বুঝেছেন ডক্টর। ডাক্তার জামরুদি বনহুরের পিঠ চাপড়ে দিয়ে বললেন, দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনার বোনের ওপর এখনই ওষুধ প্রয়োগ করব এবং আপনার সাক্ষাতে করব। ধন্যবাদ ডক্টর। এই আমার জীবনে প্রথম কোনো আত্মীয়ের সম্মুখে রোগীকে তার স্বাভাবিক জ্ঞান থেকে বিলুপ্ত করা। আপনি কোনো রকম বিচলিত হবেন না তো? হাসল বনহুর। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ডক্টর। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। যান, আপনার ভগ্নীকে নিয়ে আসুন এ কক্ষে। বনহুর চলে গেল। একটু পরে ফিরে এলো নুরি সহ। এ কক্ষে প্রবেশ করে নুরি বেশ ঘাবড়ে গেল। কক্ষটা সত্যি অত্যন্ত ভীতিকর ছিল। বনহুরের মুখের দিকে তাকিয়ে নুরি বলল, আমাকে আপনারা হত্যা করবেন না তো? বনহুর হেসে উঠল, উনি দস্যু বা ডাকু নন যে তোমাকে হত্যা করবেন। বনহুরের কথায় গম্ভীর কণ্ঠে বললেন ডাক্তার জামরুদি, চৌধুরী, আপনি ভুল করছেন। কারণ দস্যু বা ডাকু হলেই তারা বিনা কারণে হত্যা করে না। আপনিই ভুল করছেন ডক্টর।
দস্যু বা ডাকুদের হত্যা করা একটা নেশা। ও কথা আপনি জানেন না বললেই বলছেন মিস্টার চৌধুরী। দস্যু বনহুরের কথা নিশ্চয়ই আপনার জানা আছে। হ্যাঁ, শুনেছি তার নাম, বলল বনহুর। ডাক্তার জামরুদি বললেন, দস্যু হলেও সে এক মহান ব্যক্তি। যদিও তাকে কোনোদিন চোখে দেখবার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার নাম আমি অন্তরে গেঁথে রেখেছি। ডক্টর? হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি তাকে শ্রদ্ধা করি। দস্যু হলেও সে মানুষ। কিন্তু আজ শত শত মানুষরূপী ব্যক্তি যারা সমাজের বুকে স্বনামধন্য হয়ে জেকে বসে আছেন, তারা দস্যুর চেয়েও ভয়ঙ্কর। ডক্টর, আপনার অন্তরকে আমি অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীতে এমন জনও আছে যারা মানুষের নকল রূপের পেছনে আসল রূপটা দেখতে পায়। জামরুদি দস্যু বনহুরের কথায় বেশ আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। তাড়াতাড়ি স্বাভাবিক কণ্ঠে বললেন, ও, এবার কাজ শুরু করব। বনহুর নুরির দিকে তাকালো। ভয় নেই, আমি আছি নুরি। ডক্টর জামরুদি নুরিকে নিয়ে একটি সোফায় বসালেন। সোফার চারদিকে কয়েকটি বৈদ্যুতিক আলোর সুইচ ছিল। পাশেই একটি রবারের শয্যা। জামরুদি সুইচ টিপে আলো জ্বাললেন। সঙ্গে সঙ্গে কক্ষটা গাঢ় লালে ভরে উঠল। নুরিকে দেখে মনে হলো তার সমস্ত দেহে কে যেন এক পোঁচ রক্ত মাখিয়ে দিয়েছে। বনহুর নুরির অদূরে এসে দাঁড়ালো। চোখে মুখে তার একটা ভীতির ভাব ফুটে উঠল। আজ তার নিজের এই অবস্থা হলে এতটুকু ঘাবড়ে যেত না সে। কিন্তু নুরির জন্য আশঙ্কা, যদি নুরির জ্ঞান আর ফিরে না আসে। ডাক্তার জামরুদি টেবিল থেকে সবুজ তরল পদার্থ সহ কাঁচ পাত্রটা হাতে উঠিয়ে নিলেন। বনহুর তাকিয়ে আছে নির্বাক নয়নে নুরির মুখের দিকে। ডাক্তার জামরুদি কাঁচ পাত্রটা নুরির মুখের কাছে নিয়ে এলেন। নুরি নিঃশব্দে পান করল তরল সবুজ পদার্থটুকু। জামরুদি এবার দ্রুত হাতে কাঁচ পাত্র টেবিলে রেখে নুরির সামনে এসে দাঁড়ালেন। বনহুর তাকিয়ে আছে তখনও নুরির দিকে অপলক নয়নে। ধীরে ধীরে নুরির চোখ দুটো যেন মুদে আসছে, মাথাটা নুয়ে আসছে সামনের দিকে। বনহুর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ বনহুর নুরিকে ডাকতে গেল। সঙ্গে সঙ্গে জামরুদি ঠোঁটে আঙুল চাপা দিয়ে বারণ করল তাকে কথা বলতে। নুরি টলে পড়ে যাচ্ছিল। জামরুদির ইঙ্গিতে নুরিকে ধরে ফেলল বনহুর। সে তুলে নিল নুরির ছিন্নলতার মতো সংজ্ঞাহীন দেহটা তার হাতের ওপর। ডাক্তার জামরুদি এবার কথা বললেন, ওই বিছানায় শুয়ে দিন। বনহুর নুরিকে ওপাশের রাবারের বিছানায় শুয়ে দিল ধীরে ধীরে। তারপর নিশ্চুপ দাঁড়িয়ে রইল তার পাশে। ডাক্তার জামরুদি বললেন, আজ থেকে পরশু পর্যন্ত অজ্ঞান থাকবে, তারপর চতুর্থ দিনে জ্ঞান ফিরে আসবে। মিস্টার চৌধুরী, ওই দিন আপনার ভগ্নী আপনাকে নিশ্চয় চিনতে পারবেন। ডক্টর, আপনার দয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। প্রবল আগ্রহ নিয়ে বনহুর নুরির পাশে বসে আছে। তাকিয়ে আছে সে তার বন্ধ চোখ দুটোর দিকে।